বন্ধুরা, আমার নাম সবিতা। আমি একজন সাধারণ মেয়ে, কিন্তু আমার জীবনের স্বপ্ন এবং লক্ষ্য অনেক বড়। আমার বয়স এখন ২০ বছরের কাছাকাছি, আর আমি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমার জীবনটা খুব সুন্দরভাবে চলছিল, পরিবারের সাথে শহরের একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে থেকে। বাবা সৌমেন একজন সরকারি চাকুরিজীবী। কিন্তু আমার জীবনে হঠাৎ এমন একটি ঘটনা ঘটল, তাও আমার বাবার বন্ধু, মানে আমি যাকে কাকা বলে ডাকি, তাকে কেন্দ্র করে, যার ফলে আমার ভাবনা আর বিশ্বাস দুটোই। বন্ধুরা, গল্পটি অনেক মজাদার। পুরো গল্পটি শুনলে আশা করি অনেক মজা পাবে, কথা দিলাম। তাহলে চলো বন্ধুরা, এবার মূল গল্পে শুরু করি। বন্ধুরা, আমার বাবার একজন পুরনো বন্ধু আছেন, নাম রাজস্বী দাস। তাকে আমরা সবাই কাকা বলে ডাকি। কাকা আমাদের পরিবারের সাথে অনেক দিন ধরে যুক্ত। বাবা আর কাকা স্কুলের সময় থেকেই বন্ধু, এবং তারা একসাথে অনেক স্মৃতি ভাগ করে নিয়েছেন। কাকা একজন ব্যবসায়ী, যিনি শহরের একটি ছোট কোম্পানি চালান। তিনি প্রায়ই আমাদের বাড়িতে আসতেন, বাবার সাথে চা খেতেন, গল্প করতেন। আমাকে ছোটবেলা থেকে তিনি নিজের মেয়ের মতোই দেখতেন। আমার জন্মদিনে উপহার দিতেন, পড়াশোনার ব্যাপারে উপদেশ দিতেন। আমি তাকে সবসময় সম্মান করতাম, কারণ তিনি আমাদের পরিবারের একজন অংশের মতো। কিন্তু জীবনের পথে চলতে চলতে কখনো কখনো মানুষের ভাব বদলে যায়, আর সেই ভাবের পিছনে লুকিয়ে থাকা অর্থ আমরা প্রথমে বুঝতে পারি না। এই গল্পটা সেই ভাবের রহস্য নিয়ে। আমার বিশ্ববিদ্যালয়ের জীবনটা খুব ব্যস্ত। ক্লাস, অ্যাসাইনমেন্ট, বন্ধুদের সাথে আড্ডা, সব কিছু মিলিয়ে দিন কেটে যায়। আমি সবসময় চেষ্টা করি যাতে আমার পড়াশোনায় কোনো খামতি না হয়, কারণ বাবা সবসময় বলেন, শিক্ষাই তো জীবনের সবচেয়ে বড় সম্পদ। একদিন বিকেলে বাড়ি ফিরে দেখি কাকা এসেছেন। বাবা আর কাকা হাসি মজা করছেন। আমি ঘরে ঢুকতেই কাকা বললেন, সবিতা, কেমন আছিস মা? বিশ্ববিদ্যালয়ে সব ঠিকঠাক চলছে তো? আমি হেসে বললাম, হ্যাঁ কাকা, সব ঠিক আছে। আপনি কেমন আছেন? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আমি তো ভালোই আছি। আজকে তোমার সাফল্যের কথা শুনে ভালো লাগছে। তুমি সত্যিই অনেক বড় হয়ে গেছো। তার কথায় কোনো অস্বাভাবিকতা মনে হয়নি তখন, কিন্তু পরে ভাবলে মনে হয় যেন সেইভাবে কিছু লুকিয়েছিল। সেই দিনের পর থেকে কাকা আরও ঘন ঘন আমাদের বাড়িতে আসতে শুরু করলেন। প্রায়ই বাবাকে বলতেন যে তিনি আমাদের সাথে সময় কাটাতে চান। একবার তিনি আমাকে বললেন, সবিতা, তোর পড়াশোনায় কোনো সাহায্য লাগলে আমাকে বলিস, আমি তো তোদের পরিবারেরই একজন। আমি ধন্যবাদ দিয়ে বললাম যে আমি ঠিক আছি, কিন্তু তার চোখে মাঝে মাঝে এমন ভাব দেখা যেত যা আমাকে ভাবিয়ে তুলত। আমি ভাবতাম হয়তো আমার ভুল ধারণা, কারণ কাকা তো আমাদের বিশ্বস্ত মানুষ। বাবা সবসময় বলেন, রাজর্ষি আমার সবচেয়ে ভালো বন্ধু, সে কখনো আমাদের ক্ষতি করবে না। তাই আমি সেই অস্বস্তিকে উড়িয়ে দিতাম, কিন্তু রহস্যটা ধীরে ধীরে গড়ে উঠছিল, যা আমার জীবনকে নতুন করে চিন্তা করতে বাধ্য করবে। একদিন বিশ্ববিদ্যালয় থেকে ফিরে দেখি কাকা বসে আছেন। মা রান্নাঘরে ব্যস্ত, বাবা অফিসে। কাকা আমাকে দেখে হাসলেন এবং বললেন, সবিতা, আজ তোর সাথে একটু গল্প করি। তুই তো এখন যুবতী হয়ে গেছিস, জীবনের অনেক কথা শিখতে হয়। আমি বসলাম এবং কথা বলতে শুরু করলাম। তিনি আমার পড়াশোনা, বন্ধু-বান্ধব নিয়ে জিজ্ঞাসা করলেন। কথায় কথায় তিনি বললেন, তোর মতো মেয়েরা তো অনেকের মনোযোগ আকর্ষণ করে, তুই সাবধানে থাকিস। তার কথায় একটা অদ্ভুত ইঙ্গিত মনে হলো, কিন্তু আমি হেসে বললাম, হ্যাঁ কাকা, আমি সাবধানে থাকি। সেই দিনের পর থেকে আমার মনে একটা প্রশ্ন জাগল, কাকার ভাবে কি সত্যিই কিছু লুকিয়ে আছে, নাকি আমার কল্পনা? আমার বন্ধু শীলা আমাকে সবসময় বলে, সবিতা, জীবনে বিশ্বাস করা ভালো, কিন্তু সতর্কতা অবলম্বন করা আরও জরুরি। আমি তার কথা মনে রাখতাম, কিন্তু কাকার ব্যাপারে আমি কিছু বলতে পারিনি কাউকে। একবার মা আমাকে জিজ্ঞাসা করলেন, সবিতা, কাকা তো তোকে অনেক ভালোবাসেন, তাই না? আমি হ্যাঁ বললাম, কিন্তু মনে মনে ভাবলাম যে তার ভাবে কিছু অস্বাভাবিকতা আছে। ধীরে ধীরে কাকা আমার সাথে আরও কথা বলতে চাইতেন, যখন বাবা বা মা না থাকতেন। তিনি বলতেন, তোর জীবনের গল্প শুনতে ভালো লাগে। আমি সবসময় সাধারণ কথা বলতাম, কিন্তু তার চাহনিতে একটা রহস্য লুকিয়ে থাকত, যা আমাকে অস্থির করত। আমি চেষ্টা করতাম যাতে কাকার সাথে একা না থাকি, কিন্তু পরিবারের মধ্যে তো সবাই বিশ্বাস করে। বাবা বলতেন, রাজর্ষি আমাদের জন্য অনেক করেছে। আমি মনে মনে ভাবতাম,
কিন্তু তার ভাব কি সত্যিই বিশ্বাসযোগ্য? একদিন কাকা আমাকে একটা বই উপহার দিলেন, যা যুবতীদের জীবন নিয়ে। তিনি বললেন, এটা পড়িস, অনেক কিছু শিখবি। আমি ধন্যবাদ দিলাম, কিন্তু বইটা খুলে দেখলাম যে এতে কিছু বিষয় ছিল যা আমাকে চিন্তা ভাবনা করতে বাধ্য করল। তবু আমি কিছু বলিনি, কারণ প্রমাণ ছাড়া কি বলবো? রহস্যটা গড়ে উঠছিল, আর আমি সতর্ক হয়ে উঠছিলাম। ধীরে ধীরে আমার মনে একটা সন্দেহ জাগল। কাকার কি মনে মনে সত্যিই কিছু ভাবে? কাকা কি ভাবে তা আমাকে জানতে হবে। সেই সন্দেহটা আমার মনে গেঁথে গেল, কিন্তু আমি চেষ্টা করলাম যাতে তা আমার দৈনন্দিন জীবনকে প্রভাবিত না করে। বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা, বন্ধুদের সাথে সময় কাটানো, সব কিছু চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু কাকার আশা যেন আরও ঘন হয়ে উঠল। একদিন বিকেলে বাড়ি ফিরে দেখি তিনি বসে আছেন, বাবার সাথে কথা বলছেন। আমি ঘরে ঢুকতেই তিনি আমার দিকে তাকিয়ে বললেন, সবিতা, আজ তোকে দেখে মনে হচ্ছে তুমি অনেক পরিণত হয়ে উঠছ। জীবনের এই সময়টা শেখার আর নতুন অভিজ্ঞতার সময়। তার কথায় একটা অদ্ভুত সুর ছিল, যা আমাকে থমকে দাঁড় করিয়ে দিল। আমি হেসে বললাম, ধন্যবাদ কাকা, এবং দ্রুত আমার ঘরে চলে গেলাম। কিন্তু তার চোখের সেই ভাব আমার মনে আটকে রইল, যেন একটা অদৃশ্য ছায়া আমাকে অনুসরণ করছে। আমি ভাবলাম হয়তো আমার অতিরিক্ত চিন্তা, কারণ কাকা তো পরিবারের মতোই। তবু সেই অস্বস্তিটা কম ছিল না, বরং ধীরে ধীরে বাড়ছিল। পরের দিন বিশ্ববিদ্যালয় থেকে ফিরে আমি মাকে বললাম, মা, কাকা তো প্রায়ই আসছেন আজকাল। তার সাথে কথা বলতে আমার কেমন যেন অস্বস্তি হয়। মা হেসে বললেন, আরে সবিতা, কাকা তো তোকে মেয়ের মতোই ভালোবাসেন। তিনি তো আমাদের জন্য অনেক করেছেন। তোর মনে হয়তো ভুল ধারণা হয়েছে। আমি আর কিচ্ছু বললাম না, কারণ মা বাবা কাকাকে অনেক বিশ্বাস করেন। কিন্তু আমার মনে সেই প্রশ্নটা ঘুরতে লাগল, কেন কাকার কথায় এমন ইঙ্গিত? সেই রাতে আমি শিলাকে ফোন করে বললাম, শিলা, কাকার ব্যাপারে আমার সন্দেহ হচ্ছে। তার ভাবে কিছু একটা আছে যা ঠিক মনে হয় না। শিলা বলল, সবিতা, সতর্ক থাক। জীবনে বিশ্বাস ভালো, কিন্তু নিজের অনুভূতিকে উড়িয়ে দিস না। তার কথা আমাকে আরও চিন্তায় ফেলে দিল। 1 সপ্তাহ পর কাকা আবার এলেন। এবার বাবা অফিসে ছিলেন না, মা বাজারে গিয়েছিলেন। আমি একা বাড়িতে। কাকা বললেন, সবিতা, তোর সাথে একটু কথা বলি। তুই তো এখন বড় হয়ে গেছিস, জীবনের অনেক রহস্য জানতে হয়। আমি অস্বস্তিতে বললাম, কাকা, আমি ঠিক আছি, পড়াশোনা করছি। তিনি হাসলেন এবং বললেন, তুই তো খুব ভালো মেয়ে, সবাই তোর প্রশংসা করে। তবে সবসময় সচেতন থাকবি, কারণ সবাই ভালো উদ্দেশ্যে আসে না। তার কথায় যেন একটা লুকানো অর্থ ছিল, যা আমাকে ভয় পাইয়ে দিল। আমি দ্রুত বললাম, কাকা, মা এক্ষুনি আসবেন। তিনি চলে গেলেন, কিন্তু তার যাওয়ার পর আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কেন এমন কথা বলেন তিনি? এটা কি সাধারণ উপদেশ, নাকি কিছুর অন্য? আমি চেষ্টা করলাম যাতে কাকার সাথে একা না থাকি, কিন্তু পরিবারের মধ্যে তো সবাই মিলেমিশে থাকে। একদিন কাকা আমাকে একটা উপহার দিলেন, একটা ডায়েরি। তিনি বললেন, এতে তোর জীবনের গল্প লেখিস। আমি তো তোকে অনেক ভালোবাসি মা। আমি ধন্যবাদ দিলাম, কিন্তু ডায়েরিটা খুলে দেখলাম যে তাতে কিছু ব্যক্তিগত বিষয়ে লেখা আছে, যা আমাকে ভাবিয়ে তুলল। আমি বাবাকে বলার চেষ্টা করলাম, বাবা, কাকার দেওয়া উপহারগুলো কেমন যেন। বাবা বললেন, সবিতা, রাজর্ষি তো আমার বন্ধু, সে তোকে ভালোবাসে। তোর মনে হয়তো ভুল হচ্ছে। আমার কথা কেউ বিশ্বাস করল না, আর সেই সন্দেহটা আরও গভীর হয়ে উঠল। শিলার সাথে কথা বলে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সতর্ক থাকব। আমি বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনারে গেলাম, যেখানে মেয়েদের সুরক্ষা নিয়ে আলোচনা হয়। সেখানে শিখলাম যে নিজের অনুভূতিকে গুরুত্ব দিতে হয়। বাড়ি ফিরে আমি মনে মনে ভাবলাম, কাকার ভাবে কি সত্যিই কোনো রহস্য আছে? একদিন কাকা ফোন করলেন, সবিতা, তোমার আমার কিছু কথা ছিল, সময় পেলে জানিও। আমি বললাম, কাকা, বাবা মা থাকলে ভালো হবে। তিনি হাসলেন, কিন্তু তার গলায় একটা অদ্ভুত সুর ছিল। সেই ফোনের পর আমার মনে ভয় জাগল, এটা কি শুধু সন্দেহ নাকি সত্য? ধীরে ধীরে কাকার আশা কমল না, বরং তিনি আরও চেষ্টা করতে লাগলেন আমার সাথে কথা বলার। একবার তিনি বললেন, সবিতা, তোর জীবনটা তো ফুলের মতো, কিন্তু ফুলকে তো সাবধানে রাখতে হয়।
তার কথায় এমন এক ধরনের ইঙ্গিত ছিল যা আমাকে অস্বস্তি দিল, কিন্তু আমি কিছু বললাম না। আমি চেষ্টা করলাম যাতে বাড়িতে সব সময় কেউ থাকে। শিলা বলল, সবিতা, প্রমাণ ছাড়া কিছু করা যাবে না, কিন্তু সতর্ক থাক। আমার জীবনটা যেন একটা রহস্যের জালে জড়িয়ে পড়ছিল যা আমাকে রাতে ঘুমাতে দিচ্ছিল না। কেন কাকা এমন করছেন? এটা কি আমার কল্পনা? আমি বই পড়তে শুরু করলাম সুরক্ষা নিয়ে, যাতে নিজেকে শক্তিশালী করি। বিশ্ববিদ্যালয়ে একটা ক্লাবে জয়েন করলাম যেখানে মেয়েরা তাদের অভিজ্ঞতা শেয়ার করে। সেখানে শুনলাম যে অনেক সময় বিশ্বস্ত মানুষের ছায়ায় লুকিয়ে থাকে অন্ধকার। আমার মনে সেই কথাগুলো ঘুরতে লাগল। একদিন কাকা আবার এলেন, এবার আমাকে একটা পুরনো ছবি দেখালেন। তিনি বললেন, দেখ, এই মেয়েটির সাথে তোর হাসিটা মেলে। আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম এবং সেখান থেকে উঠে গেলাম। সেই ঘটনার পর আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে কিছু করতে হবে। রহস্যটা আরও জটিল হয়ে উঠছিল। বন্ধুরা, সন্দেহটা আমার মনে এখন একটা অদৃশ্য বোঝা হয়ে উঠেছে, যা আমাকে প্রতি মুহূর্তে সতর্ক রাখছে। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময়ও আমি চারপাশে নজর রাখি, যেন কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে। কাকার সেই ফোনের পর আমি আরও সাবধান হয়ে উঠেছি এবং চেষ্টা করছি যাতে তার সাথে একা না থাকি। কিন্তু জীবনের ছন্দ তো থামে না। একদিন সকালে বাবা বললেন, সবিতা, আজ রাজর্ষি আসবে, তার সাথে একটু সময় কাটা, সে তো তোকে অনেক স্নেহ করে। আমি মনে মনে ভয় পেলাম, কিন্তু বাইরে হেসে বললাম, ঠিক আছে বাবা। সেই দিন কাকা এলেন হাতে একটা ছোট উপহার নিয়ে। তিনি বললেন, সবিতা, এটা তোর জন্য। তোমার বয়সে এমন কিছু জিনিস ভালো লাগতে পারে ভেবে এনেছি। উপহারটা খুলে দেখলাম একটা নোটবুক, কিন্তু তার মধ্যে লেখা কিছু লাইন যা জীবনের গোপন রহস্য নিয়ে। সেই লাইনগুলো পড়ে আমার মনে হলো যেন কোনো লুকানো অর্থ আছে, যা আমাকে আরও অস্থির করে তুলল। আমি ধন্যবাদ দিয়ে দ্রুত ঘরে চলে গেলাম, কিন্তু তার চোখের সেই ভাব আমাকে অনুসরণ করতে লাগলো। পরের দিন শিলার সাথে দেখা করে আমি সব বললাম। শিলা বলল, সবিতা, এটা আর উড়িয়ে দিস না। তোর অনুভূতি ঠিক। আমরা একটা প্ল্যান করি, প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করবে না। আমরা চিন্তা করলাম যে আমি কাকার কথাবার্তা রেকর্ড করার চেষ্টা করব, কিন্তু সাবধানে। সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। মনে মনে ভাবলাম, কেন একজন বিশ্বস্ত মানুষের ভাব এমন বদলে যায়। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আমি বই পড়লাম মানসিক সুরক্ষা নিয়ে, যেখানে লেখা আছে যে অস্বস্তিকর ভাব প্রথম সংকেত হতে পারে বড় কোনো সমস্যার। আমার মনে সেই কথাগুলো ঘুরতে লাগলো এবং আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে শক্তিশালী হতে হবে। কাকার পরবর্তী আশায় আমি প্রস্তুত থাকব, যাতে তার রহস্যটা একটু একটু করে উন্মোচিত হয়। 1 সপ্তাহ পর কাকা আবার এলেন। এবার বাবা বাড়িতে ছিলেন না, মা রান্নাঘরে ব্যস্ত। কাকা আমার ঘরের দরজায় দাঁড়িয়ে বললেন, সবিতা, তোর সাথে একটু গল্প করি। তুই তো এখন অনেক পরিবর্তন হয়ে গেছিস। জীবনের কিছু অভিজ্ঞতা নিয়ে কথা বলা যেতে পারে। তার কথায় যেন একটা অপ্রত্যাশিত সুর ছিল, যা আমাকে ভয় পাইয়ে দিল। আমি বললাম, কাকা, আমি পড়াশোনা করছি, পরে কথা বলি। তিনি হাসলেন এবং বললেন, আরে, পড়াশোনা তো সবসময় করিস, কখনো কখনো জীবনের ভিন্ন ভিন্ন দিক সম্পর্কেও জানা জরুরি, কিন্তু সবসময় নিজের সীমারেখা বজায় রাখতে হয়। তোর মতো পরিশ্রমী ছাত্রীদের জীবনে শেখার সুযোগ অনেক। সেই কথাগুলো শুনে আমার মন অস্থির হয়ে উঠল, কিন্তু আমি শান্ত থেকে বললাম, কাকা, মাকে ডাকি। তিনি চলে গেলেন, কিন্তু তার যাওয়ার পর আমি মনে মনে ভাবলাম যে এটা আর সাধারণ নয়। রহস্যটা যেন আমার জীবনের একটা অংশ হয়ে উঠছে, যা আমাকে সতর্কতার পাঠ শেখাচ্ছে। আমি শিলাকে ফোন করে বললাম, শিলা, আজ আবার এমন কথা বললেন, আমার খুব ভয় করছে। শিলা বলল, সবিতা, তোর ফোনের রেকর্ডার চালু রাখ, পরের বার প্রমাণ দরকার, আর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলরের সাথে কথা বল। আমি তার পরামর্শ মেনে বিশ্ববিদ্যালয়ের একটা ওয়ার্কশপে গেলাম, যেখানে মেয়েদের সুরক্ষা নিয়ে আলোচনা হয়। সেখানে শিখলাম যে বিশ্বাসের ছায়ায় লুকিয়ে থাকা অস্বস্তি উপেক্ষা করা উচিত নয়। বাড়ি ফিরে আমি মাকে বলার চেষ্টা করলাম, মা, কাকার কথায় আমার অস্বস্তি হয়, তুমি বাবাকে বলো না। মা বললেন, সবিতা, রাজস্বী কাকা তো আমাদের পরিবারের মতো, তোর মনে হয়তো ভুল হচ্ছে। আমার কথা আবার উড়িয়ে দেওয়া হলো এবং সেই সন্দেহটা আরও গভীর হয়ে উঠল, যেন একটা অন্ধকার ছায়া আমার চারপাশে ঘুরছে। ধীরে ধীরে আমি নিজেকে প্রস্তুত করতে লাগলাম। আমার ফোনে একটা অ্যাপ ডাউনলোড করলাম যা কথা রেকর্ড করে। কাকার পরবর্তী ফোন এলে আমি চালু করব।
একদিন তিনি ফোন করলেন। আমি বললাম, কাকা, বাবা মা থাকলে ভালো। তিনি হাসলেন এবং বললেন, আরে তারা তো সবসময় থাকে। কখনো কখনো একা থাকতে হয়, তাহলে জীবনের রহস্য বুঝবে। তার কথায় যেন একটা লুকানো অর্থ ছিল, যা আমাকে অস্থির করে তুলল। আমি ফোন কেটে দিলাম, কিন্তু রেকর্ডটা সেভ করলাম। এটা কি প্রমাণ, নাকি আরও কিছু দরকার? রহস্যটা যেন আমাকে চ্যালেঞ্জ করছে, এবং আমি সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হচ্ছি। আমার জীবনটা এখন দুই ভাগে বিভক্ত, বাইরের স্বাভাবিকতা আর ভিতরের সন্দেহ। বিশ্ববিদ্যালয়ে বন্ধুরা জিজ্ঞাসা করে, সবিতা, তোর মন খারাপ কেন? আমি হেসে বলি, কিছু না, কিন্তু মনে মনে ভাবি কাকার ভাবের পিছনে কি লুকিয়ে আছে। একদিন কাকা বাড়িতে এলেন, বাবার সাথে কথা বললেন। আমি ঘর থেকে শুনলাম তিনি বলছেন, সৌমেন, সবিতা তো এখন পরিবর্তন হচ্ছে, তাকে জীবনের বাস্তবতা বুঝতে শেখাতে হয়। বাবা হাসলেন, কিন্তু আমার মনে হলো যেন তার কথায় অন্য অর্থ আছে। সেই দিন তিনি আমাকে একটা মেসেজ পাঠালেন, সবিতা, তোর সাথে একা কথা বলতে চাই। আমি উত্তর দিলাম না, কিন্তু মেসেজটা সেভ করলাম। রহস্যটা আরও জটিল হয়ে উঠছে, এবং আমি সত্যটা খুঁজে বের করার জন্য অপেক্ষা করছি। শিলা আমাকে বলল, সবিতা, তোর পরিবারকে বলার সময় হয়েছে, কিন্তু প্রমাণ নিয়ে। আমি জানি যে বাবা মা কাকাকে বিশ্বাস করেন, কারণ তিনি তাদের পুরনো বন্ধু, কিন্তু আমার অনুভূতি তো মিথ্যা নয়। বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলরের সাথে কথা বলে আমি শিখলাম যে এমন পরিস্থিতিতে সাহায্য নেওয়া দরকার। বাড়ি ফিরে আমি মনে মনে প্ল্যান করলাম যে পরের বার কাকা এলে আমি রেকর্ড করব সব। কাকার সব কিছুই যেন একটা পর্দা, যার আড়ালে লুকিয়ে আছে এক কঠিন রহস্য। আমি সেই রহস্য ভেদ করার জন্য চেষ্টা করছিলাম। কাকার সেই রহস্যময় কাণ্ড আর সন্দেহজনক আচরণ, যা আমাকে প্রতিদিন নতুন করে সতর্কতার পাঠ শেখাচ্ছে। আমি রেকর্ডিং এবং মেসেজগুলো সংগ্রহ করে রেখেছি, কিন্তু প্রমাণটা আরও শক্তিশালী করার জন্য অপেক্ষা করছি। একদিন বিকেলে কাকা আবার এলেন। বাবা অফিসে এবং মা পাশের বাড়িতে গিয়েছিলেন। তিনি আমার ঘরের কাছে এসে বলছেন, সবিতা, অনেক দিন ধরে তোকে একটা কথা বলবো বলে ভাবছি, কিন্তু বলার সময় পাই না। সবিতা, তুই এখন বুঝতে শিখেছিস, জীবনের কিছু 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 সময় আসে তখন মানুষের অনেক কিছু বুঝতে হয়। তার কথায় এমন এক ভঙ্গি ছিল যা আমাকে সতর্ক করল এবং মনোযোগী হতে শেখালো। আমি তার অগোচরে ফোনের রেকর্ডার চালু করে রেখেছিলাম এবং শান্ত গলায় বললাম, কাকা, কি বলতে চান আপনি? বাবা মা না থাকলে আমি আপনার কথা শুনতে রাজি নই। তিনি হাসলেন এবং বললেন, আরে তারা তো সব সময় থাকে, কখনো কখনো একা গল্প করলে মনটা হালকা হয়। আমি তোকে সাহায্য করতে চাই। সেই কথাগুলো শুনে আমার মনে হলো যেন তার আসল উদ্দেশ্যটা স্পষ্ট হয়ে উঠছে। কিন্তু আমি শান্ত থেকে তাকে বললাম, কাকা, আমি ঠিক আছি, আপনি চলে যান। তিনি চলে গেলেন, কিন্তু সেই রেকর্ডিংটা আমার হাতে একটা শক্তিশালী প্রমাণ হয়ে উঠল। পরের দিন আমি শিলাকে সব শোনালাম। শিলা বলল, সবিতা, এটা যথেষ্ট, এখন তোর পরিবারকে দেখা, কিন্তু সাবধানে। আমরা একসাথে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলরের কাছে গেলাম, যিনি আমাকে পরামর্শ দিলেন যে এমন পরিস্থিতিতে প্রমাণ নিয়ে পরিবার এবং প্রয়োজনে আইনি সাহায্য নেওয়া উচিত। বাড়ি ফিরে আমি মাকে প্রথমে সব বললাম, রেকর্ডিং শোনালাম। মা প্রথমে অবাক হলেন, তারপর বললেন, সবিতা, এটা কি? রাজস্বী কাকা তো আমাদের বিশ্বস্ত, কিন্তু এই কথাগুলো তো অপ্রত্যাশিত। আমি বললাম, মা, আমার অনুভূতি মিথ্যা ছিল না, আমাকে বিশ্বাস করো। মা অবশেষে বাবাকে বলার সিদ্ধান্ত নিলেন, এবং সেই সন্দেহটা ধীরে ধীরে আলোয় আসতে শুরু করল। রহস্যটা যেন তার শেষ পর্যায়ে পৌঁছেছে, যেখানে সত্যটা সবার সামনে আসবে। সেই সন্ধ্যায় বাবা বাড়ি ফিরলে আমরা সবাই বসলাম। আমি রেকর্ডিং, মেসেজ এবং উপহারগুলো দেখালাম। বাবা প্রথমে বিশ্বাস করতে চাননি, বললেন, সবিতা, রাজস্বী আমার পুরনো বন্ধু, সে এমন করবে না। কিন্তু রেকর্ডিং শোনার পর তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, এটা কি? তার কথায় তো অপ্রত্যাশিত অর্থ আছে, আমি তার সাথে কথা বলবো। পরের দিন বাবা কাকাকে ফোন করে বাড়িতে ডাকলেন। কাকা এলে বাবা সরাসরি জিজ্ঞাসা করলেন, রাজস্বী, সবিতার সাথে তোমার এমন কথা কেন? এগুলো তো ঠিক নয়। কাকা প্রথমে অস্বীকার করলেন, কিন্তু রেকর্ডিং শোনার পর তার মুখ লাল হয়ে গেল। তিনি বললেন, সৌমেন, আমি শুধু উপদেশ দিচ্ছিলাম, ভুল বুঝেছিস।
কিন্তু তার চোখে সেই লুকানো রহস্যটা স্পষ্ট হয়ে উঠল। এবং বাবা বললেন, তুমি আমাদের বিশ্বাস ভেঙেছ, আর আসবে না এখানে। কাকা চলে গেলেন এবং সেই মুহূর্তে রহস্যটা উন্মোচিত হয়ে গেল। আমি বুঝলাম যে বিশ্বাসের ছায়ায় লুকিয়ে থাকা অন্ধকারকে চিনতে হলে সতর্কতা এবং প্রমাণ দরকার। কাকার আচরণ আমাকে শিখিয়েছে যে কোনো মানুষের ভাব বদলে যেতে পারে এবং নিজের অনুভূতিকে উপেক্ষা করা উচিত নয়। বাবা মা আমাকে ক্ষমা চাইলেন যে তারা প্রথমে বিশ্বাস করেননি এবং বললেন, সবিতা, তুই সাহসী, আমরা তোকে আরও বিশ্বাস করব। আমি শিলাকে ধন্যবাদ দিলাম যে আমাকে সাহস দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাবে আমি এই অভিজ্ঞতা শেয়ার করলাম, যাতে অন্য মেয়েরা সতর্ক হয়। কাকা আর কখনো আমাদের সাথে যোগাযোগ করেননি এবং আমার জীবনটা নতুন করে শুরু হলো, যেখানে বিশ্বাসের সাথে সতর্কতা মিশে আছে। এই ঘটনা আমাকে শক্তিশালী করেছে এবং আমি জানি যে সত্যটা সব সময় জয়ী হয়। এই গল্পটা শেষ হয়েছে, কিন্তু তার শিক্ষা চিরকালীন। জীবনে বিশ্বাস করা ভালো, কিন্তু নিজের অনুভূতিকে গুরুত্ব দিয়ে সতর্ক থাকা আরও জরুরি। যদি কোনো অস্বস্তি অনুভব করো, তাহলে প্রমাণ সংগ্রহ করো এবং পরিবার বা বিশ্বস্ত মানুষের সাথে শেয়ার করো। বিশ্বাসের ছায়ায় লুকিয়ে থাকা রহস্যগুলোকে উন্মোচিত করতে সাহস লাগে এবং সেই সাহস তোমাকে রক্ষা করবে। মনে রেখো, নিজেকে সুরক্ষিত রাখা তোমার প্রথম দায়িত্ব। এই গল্পটা তোমাদের সচেতন করবে, যাতে সমাজে এমন ঘটনা কম হয়। আমার এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে পরিবারের মধ্যে বিশ্বাস থাকলেও বাইরের মানুষের আচরণ পর্যবেক্ষণ করা দরকার। কাকার আচরণ আমাকে সতর্কতার মূল্য শিখিয়েছে এবং জীবনের নতুন দিক চিনতে সাহায্য করেছে। বাবা এখন আরও সতর্ক এবং আমরা সবাই মিলে একটা শক্তিশালী বন্ধন গড়ে তুলেছি। যদি কখনো এমন পরিস্থিতি হয়, তাহলে সাহায্য নাও, কাউন্সিলর, বন্ধু বা আইনি সহায়তা। এই গল্পটা শুধু আমার নয়, সবার জন্য একটা সতর্কবার্তা। মনে রাখো, সত্যটা লুকিয়ে রাখলে তা আরও বিপজ্জনক হয়। জীবনের পথে চলতে চলতে আমরা অনেক মানুষের সাথে মিশি, কিন্তু সবাইকে সমান বিশ্বাস করা ঠিক নয়। কাকার ঘটনা আমাকে এই পাঠ দিয়েছে যে অস্বস্তিকর ভাব বা কথা উপেক্ষা করলে তা বড় সমস্যা হয়ে উঠতে পারে। সমাজে সচেতনতা বাড়াতে হবে, বিশেষ করে যুবতী মেয়েদের জন্য। আমি এখন বিশ্ববিদ্যালয়ে একটা গ্রুপ চালাই, যেখানে এমন অভিজ্ঞতা শেয়ার হয়। এই গল্পটা তোমাদের উৎসাহিত করবে, যাতে তুমি নিজেকে এবং অন্যদের রক্ষা করো। শিক্ষা হলো, বিশ্বাসের সাথে সতর্কতা মিশিয়ে জীবন চালাও। বন্ধুরা, এই গল্পের মাধ্যমে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা সবাই সচেতন হও। যদি কোনো অপ্রত্যাশিত আচরণ দেখো, তাহলে চুপ করে থেকো না, প্রমাণ সংগ্রহ করো, পরিবারকে বলো এবং প্রয়োজনে সাহায্য নাও। বিশ্বাস ভাঙলে তা আবার গড়ে তোলা যায়, কিন্তু নিরাপত্তা হারালে তা ফিরিয়ে আনা কঠিন। এই গল্পটা একটা উদাহরণ যে সাহস এবং বুদ্ধি দিয়ে যে কোনো রহস্য উন্মোচিত করা যায়। সমাজকে আরও নিরাপদ করতে আমাদের সবার ভূমিকা রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।